আজ দশমী, মায়ের বিদায় পালা। ষষ্ঠী থেকে এই 5 দিনের মধ্যেই মায়ের আগমনে চারপাশটা জমজমাট হয়েছিল। আজ দশমীর শেষ প্রান্তে সবকিছু যেন নিস্তব্ধ হয়ে পড়ল। তবে আর কিছুক্ষণ বাকি, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে। পূর্ব দিকে সূর্য অস্ত যাওয়ার আগেই মায়ের প্রতিমা গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। তাই সকলে ভিড় জানিয়ে ফাঁকা ফাঁকা লাগছে। যেমনটা ঘর থেকে মা কোথাও চলে গেলে হয়, ঠিক তেমনটা। কিন্তু দুর্গা মা যে আমাদের সবারই মাঝে বাস করে, এ কথা জানা সত্ত্বেও মনটা আর মানছে না। শুধু যে আমি তা নয়, আশেপাশের সকলেরই মনটা বেশ খারাপ। তবে আজকের দিনটি কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। সারাদিন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে হই হুল্লোড় করতে করতেই কেটে গেল। আর বিকেল গড়িয়ে পড়তেই সবার মনটাও খারাপ হতে লাগলো। তবে দশমীর আজ পুরো দিনটায় আকাশ মেঘলা হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে যে কোনো সময় আকাশ বেয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তবে সেটি যেন বৃষ্টি নয়, মায়ের ভক্তদের চোখের জল। এসব ভাবতে ভাবতে হঠাৎ চোখ গেল গঙ্গার দিকে। তখনই দেখলাম নৌকাতে প্রতিমা উঠিয়ে ফেলেছে, এখন শুধু ডোবানো বাকি। একথা ভাবতেই চোখের পলকেই প্রতিমা গঙ্গায় ফেলে দিল, আর সাথে সাথে প্রতিমা ডুবেও যেতে থাকলো। সময়ের সাথে মনটা যেন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। বছরে মাত্র একটা দিন মা আমাদের ঘরে এসে আবার হুট করে চলে যায়। ষষ্ঠী থেকে এই দশমী পর্যন্ত যে কিভাবে দিন কেটে যায় বোঝাই যায় না। এই দিনটির জন্যই সারা বছর অপেক্ষা করতে হয় আমাদের। আর দুর্গামা এই একটি দিনেই এসে আবার চলে যায়। দুর্গামাকে কি আর একটি দিন রাখতে মন চায়? কিন্তু কি আর করার, মাকে তো আর আটকে রাখা যাবে না। তবে আজ প্রতিমা ডুবানোর আগ পর্যন্ত বেশ হই হই করছিলাম। প্রতিমা ডুবানোর পরপরই সন্ধ্যা নেমে আসলো। তাই আমিও ঠিক করলাম বাড়ি ফিরে যাব। আর ওইদিকে দুর্গামা চলে যাওয়ার সাথে সাথে চারপাশ বেশ শান্তশিষ্ট হয়ে পড়েছে। ষষ্ঠী থেকেই কয়েকটা দিন বেশ জমকালো আয়োজন ছিল, আর আজ নিমিষেই শেষ। চারপাশে হইচইও নেই। তবে মাঝে মধ্যে হালকা শরীর হিম করা ঝড়ো হাওয়া পাশ কাটিয়ে চলে যাচ্ছে, আর এদিকে হুটহাট বিজলির চমকানি। মনে হচ্ছে আজ রাতে যেন বেশ বড় একটা ঝড় হবে। তবে সচরাচর এই দিনে ঝড় বৃষ্টি হয় না বললেই চলে, কিন্তু আজ আকাশটা বিকেল থেকে মেঘলা মেঘলা। বৃষ্টি আসবে আসবে করে আসেনি, না জানি কখন বৃষ্টি আসবে কে জানে। আমার শরীরটাও বেশ ক্লান্ত। সারাদিন আনন্দ হইচই করে খুব ঘুম পাচ্ছে, আর এদিকে পুরো শরীর যেন ব্যথা, মনটাও বেশ চা চা করছে। এই মেঘলা আবহাওয়ায় চার মিস দিতে মন চাইছে না, তাই হরি কাকার দোকানের দিকে যেতে থাকলাম। বাড়িতে না হয় খানিক্ষণ পরেই যাব। হরি কাকাও নিশ্চয়ই দোকান খুলে বসে আছে, আর দশমীর রাতে হরি কাকার দোকানে তো প্রতিবারই বেশ গল্পের আড্ডা বসে। এবারেও নিশ্চয়ই তাই বসবে। তবে গল্প আড্ডা করলে সময়ও কেটে যাবে। তারপর না হয় আস্তে ধীরে বাড়ি ফিরে যাব। আর 2 মিনিটের পথ হাঁটলেই হরি কাকার দোকান। দূর থেকে বোঝা যাচ্ছে কাকার দোকানে টিমটিম আলো জ্বলছে। এই কয়েকদিন বেশ জাঁকজমক লাইটিং ছিল, আর আজ দেখছি টিমটিমে আলো। ব্যাপারটা কি জানার জন্য তাই দ্রুত হাঁটতে থাকলাম হরি কাকার দোকানের উদ্দেশ্যে। কি গো হরি কাকা, আজ টিমটিমে আলো? এতদিন তো বেশ লাইটিং করেছিলে।
কি করবো গো সুশীল, মায়ের তো বিদায় হয়ে গেল, তাই আর লাইটিং দেখি কি করবো। মায়ের প্রতিমা ডুবানো শেষেই খুলে ফেলেছি, আর অত ভাড়াও দিতে পারবো না গো, তাই তাড়াতাড়ি করে খুলে ফেললাম। তা ভালো, বেশ করেছ। দেখ সুশীল, আজকের দিনটা কেমন কাটলো? বেশ ভালোই রে, তবে মনটা ভারী খারাপ আছে। তা তো সবার একটু আছে। হুম। তা সারাদিন কি করলি? মাকে কিন্তু এবার বেশ ভারী গহনায় সাজানো হয়েছিল, খেয়াল করেছিস? মাকে অন্যবারের তুলনায় এবার কিন্তু বেশ ভালোই লাগছিল, চোখ সরছিলই না। হ্যাঁ রে, যে মাকে সাজিয়েছে তাকে পুরস্কার দেওয়া উচিত। তবে আজকের আয়োজনও অন্যান্য বারের তুলনায় বেশ জমকালো ছিল। একেবারে মোক্ষম কথা বলেছিস, সব কিছুই একেবারে অন্যরকম ছিল। তোমরা তো দেখছি সবই খেয়াল করেছ, তার একটা জিনিস কি খেয়াল করেছ? আর একটা জিনিস আবার কি? সবই তো খেয়াল করলাম, মণ্ডপের ভিতরে আবার কি মিস করলাম? কি কাকা, কিছু মিস দিয়ে আসলাম নাকি? আরে না বাবু, ওসব না। আমি যে তোমাকে সামনে নতুন জামা পইরা হাজির রইছি, ওইটা খেয়াল করো নাই? এতদিন তো বলতা আমি ওই এক জামা পইরা থাকি কেন, হ্যাঁ? আজ বদলাইছি তাও চোখে বলল না? হ্যাঁ তাই তো, খেয়ালই করিনি। তোমাকে বেশ লাগছে কাকা। বিষয় ঠিকই বলেছে কাকা, তোমাকে দারুণ লাগছে, একেবারে নায়ক। কি যে বলো না। হ্যাঁ ঠিকই তো বলেছি কাকা। তা তুমি চা খাইবা তো নাকি? এই নাও ধরো, চা বানাই আনছি। দাও কাকা দাও। কাকার হাত থেকে চায়ের কাপটি নিয়ে এক চুমুক দিলাম। চুমুকের সাথে সাথেই মনটা যেন জুড়িয়ে গেল, যেমনি ভাবটাও চলে গেল। কাকার হাতের এক কাপ চায়ে যেন মনটাও বেশ ভালো হয়ে গেল। বলতেই হয় হরি কাকার হাতে জাদু আছে, তাই যখনই মনটা কেমন কেমন করে চলে আসি হরি কাকার দোকানে। তবে আজ আসরটা জমেনি, হয়তো আকাশ মেঘলার কারণে কেউ আসেনি এদিকে। এর মধ্যে আবার ঘন ঘন বিজলি চমকাচ্ছে। বিজলির ঝটকানিতে দূরের দৃশ্যগুলো দেখতে আর চায়ের কাপে চমক দিতে বেশ ভালোই লাগছিল। তবে আবহাওয়ার অবস্থা দেখে আর দেরি করলাম না, তাড়াহুড়ো করে খেয়ে সেখান থেকে উঠলাম। আজ আসি গো, আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই আজ উঠি। তা ভালোই ভেবেছিস, যা তুই গেলে আমি পরে উঠে পড়বো। থাকো কাকা। আমি সকলের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। এদিকে বারবার বিজলি চমকাচ্ছে, আশেপাশে কোনো মানুষও নেই, সব কিছু শান্ত শিষ্ট আর নিরিবিলি। আর এই পুরো রাস্তা জুড়ে আমি একা একা হাঁটছি। কেন জানি না মনে হচ্ছে আমি একা নই, আমার সাথে কেউ একজন হাঁটছে, কিন্তু আমার আশেপাশে তো কেউই নেই। রাস্তায় কোনো আলো নেই যে চারপাশটা দেখব, সব কিছু অন্ধকার। হঠাৎ করে বেশ বাতাস উঠল। এমন সময় মনে হলো হঠাৎ করে আমার সামনে দিয়ে কেউ একজন ঝড়ের গতিতে উড়ে গেল না। আমি তৎক্ষণাৎ আঁতকে উঠলাম। আমি থমকে দাঁড়িয়ে চারপাশটা একবার দেখলাম, তবে কেউ নেই আশেপাশে। কিন্তু এ কি করে সম্ভব? তবে কি আমার মনের ভুল? আমার বেশ ভয় করতে লাগলো, হাত পা অবশ হতে লাগলো। দ্রুত হাঁটতে গিয়েও যেন হাঁটতে পারলাম না, মনে হচ্ছে কেউ আমাকে ধরে রেখেছে। মনের ভিতরে সন্দেহ নিয়ে আবারও আমি পিছনে ফিরে তাকালাম, তবে এবারও কেউ নেই। কিন্তু বারবার কেন আমার মনে হচ্ছে কেউ পিছনে আমাকে অনুসরণ করছে।
মনের ভিতরের ধুকধুকানিটা বাড়ছে, সব কিছু এলোমেলো। মনে হচ্ছে কেউ আমার সাথে খেলা করছে না তো। এই নিরিবিলি রাস্তা, বেশ ভয় লাগছে। ঠিক এমন সময় আমার কানে ভেসে এলো একটি নুপুরের আওয়াজ। ঝমঝম করে বাজছে নুপুরের আওয়াজ। কে কে? আমি নুপুরের ঝমঝম আওয়াজ শুনে থমকে দাঁড়ালাম, আর যেন পিছনে তাকানোর মতো শক্তি পাচ্ছিলাম না। ভয়ে হাত পা কাঁপছে। এদিকে অনবরত বিজলি চমকাতে লাগলো। বাতাসের গতিও বাড়তে থাকলো। আমি যেন আমার শরীর আর নাড়াতেই পারছিলাম না, যেন কোনো কঠিন আঠায় আমার পা পড়ে গেছে। ঠিক সেই সময় হিম ঠান্ডা একটি হাতে স্পর্শ পেলাম পিঠে। তৎক্ষণাৎ আচমকা এক ঝনকানিতে পিছনে ফিরে তাকাতেই যেন আমার চোখ কপালে উঠে গেল। কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। উফ, হাঁটতে হাঁটতে পা একেবারে ব্যথা হয়ে গেল। বাবা এই কোন গ্রামে বিয়ে করালো? এত বড় গ্রাম, অথচ কোনো রিক্সা নেই। মতিন সাহেব একজন পোস্টমাস্টার। মাসখানেক আগে এই গ্রামের মনোয়ার করিমের মেয়ে মেলির সাথে পারিবারিকভাবে ওনার বিয়ে হয়। সরকারি চাকরি থেকে ছুটি না পাওয়ায় এতদিন তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে আসতে পারেননি। এই প্রথম তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছেন। ভেবেছিল শ্বশুরবাড়ি রসের হাড়ি, কিন্তু এখন হাঁটতে হাঁটতে তো ওনার বেহাল অবস্থা। অনেকক্ষণ হাঁটার পর দুপুর গড়িয়ে বিকাল হয়ে এলো, আর মতিন সাহেব শ্বশুরবাড়িতে এসে পৌঁছায়। মতিন সাহেবকে দেখে ওনার একমাত্র শ্যালক আর স্ত্রী তাড়াহুড়ো করে ওনার কাছে এগিয়ে যায়। আরে আরে দোলাভাই, আপনি চলে এসেছেন। দিন দিন আপনার ব্যাগটা আমার হাতে দিন। থাক শালা বাবু, তোমাকে আর কষ্ট করতে হবে না। পুরো রাস্তা যখন আমি একা ব্যাগটা হাতে নিয়ে এসেছি, ভিতরে আমি একাই নিয়ে যেতে পারবো। হ্যাঁ গো,
আসতে তোমার কষ্ট হয়নি তো? হ্যাঁ, অধিক্ষেতা দেখো, এতটা পথ হেঁটে এলাম, আমার বলে আবার কষ্ট হবে না? কি হলো, চুপ করে আছো যে? আরে না না, কোনো কষ্ট হয়নি। আর কিছুটা পথ হেঁটে গেলে মনে হয় মক্কাই হজ করে আসতে পারতাম। দুলাভাই কিন্তু খুব মজার মানুষ। কি মতিন সাহেব ফ্রেশ হয়ে বিশ্রাম করল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো। তখন রতন মতিন সাহেবের কাছে গিয়ে বলল, দুলাভাই, ও দুলাভাই, আপনি এখনো শুয়ে আছেন? চলুন বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি। আরে না না থাক, যে পরিমাণ পথ হেঁটে তোমাদের বাড়িতে এসেছি, আগামী 1 মাস আর না হাঁটলেও চলবে আমার। আরে দুলাভাই, সত্যি কি বলেন না আপনি? আমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর। আশেপাশে 10 গ্রাম থেকে আমাদের গ্রামটা কিন্তু একদম আলাদা। আপনি আমাদের গ্রামটা ঘুরে দেখলে আমাদের গ্রামে প্রেমে পড়ে যাবেন বলতেছি। মতিন সাহেবের ছুটি কম ছিল। ব্যস্ততার কারণে শ্বশুরবাড়িতে এতদিন তিনি আসতে পারেননি। শ্বশুরবাড়ির গ্রামটাও ঘুরে দেখা হয়নি। তাই তিনি রতনের সাথে গ্রাম দেখার জন্য বেরিয়ে যায়। জ্যোৎস্নার আলোয় গ্রামের আঁকাবাঁকা পথ ওগুলো আলোকিত হয়ে আছে। চারিদিকের গাছপালার মিষ্টি বাতাসে প্রাণ জুড়ে যায়। হাঁটতে হাঁটতে ওনারা বাড়ি থেকে অনেক দূরে চলে যায়। জনমানবহীন নির্জন এলাকা। মতিন সাহেব একটা মিষ্টির দোকান দেখতে পায়। দোকানের নাম পলাশপুরের মিষ্টির দোকান। মতিন সাহেব আশেপাশে একটু ভালো করে তাকিয়ে দেখল, যতদূর চোখ যায় কোনো মানুষের বাড়ি ঘর দেখা যাচ্ছে না। তিনি কিছুটা অবাক হয়ে বললেন, এই নির্জন এলাকায় মিষ্টির দোকান? এখানে কে মিষ্টি কিনতে আসে? কি যে বলেন দুলাভাই, এটা পলাশপুরের সবচেয়ে বিখ্যাত মিষ্টির দোকান। অনেক দূর দূরান্তের গ্রামের লোকেরা এখানে মিষ্টি কিনতে আসে, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাইন ধরে থাকে মিষ্টি কেনার জন্যে। কি বলছো? এখানকার মিষ্টি এত ভালো? আগে হ্যাঁ দুলাভাই। চলো তাহলে তো একটু টেস্ট করে দেখাই যায়। যদি ভালো হয় তাহলে বাড়ির জন্য নিয়ে যাব। ভাই, সন্দেশ পাওয়া যাবে? হয়, পাওয়া যাইব। তাহলে আমাদের 4টা সন্দেশ দিন। কোকা, ওনাদের 4টা সন্দেশ দাও তো। দোকানদার তার ছেলেকে সন্দেশ দিতে বলল। ছেলেটি সন্দেশ নিয়ে আসে। বাচ্চাটার মুখে খুব মিষ্টি একটা হাসি ছিল। ছেলেটি সন্দেশ এনে বলল, এই নিন স্যার আপনাদের সন্দেশ। মতিন ছেলেটির ব্যবহারে খুব খুশি হন। তারপরে দোকানিকে বলল, এত সুন্দর একটা বাচ্চাকে কেউ মিষ্টির দোকানে কাজে পাঠায় নাকি? ও আমার ছেলে। বলেন কি, এই আধবুড়ো বয়সে এত ছোট বাচ্চা? তাছাড়া যারাও আপনার সাথে কেমন একটা মিল নেই। নিশ্চয়ই ওর বউটা সুন্দরী হবে। তামাশাই এত দেরি করে বিয়ে করলেন যে? আমি এখনো বিয়ে করিনি। বিয়ে করেননি মানে? বিয়ে না করলে আপনার ছেলে কেমন করে আসে? আমি তো আপনার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। ও ঘটনা না জানাই ভালো সাহেব। কেন? আমার খুব কৌতূহল হচ্ছে। আপনি আমায় খুলে বলুন না মশাই। রাত হয়েছে সাহেব, এখন এসব কথা না বলাই ভালো। আপনি ঘাবড়ে যেতে পারেন। যান, আপনি বাড়ি ফিরে যান। এবার দোকানদারের কথায় মতিন সাহেব সত্যিই খুব ঘাবড়ে যান। মতিন সাহেবের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কিন্তু তিনি কৌতূহলী হয়ে সাহস করে বললেন, আমি ঘাবড়াবো না, যত ভয়ঙ্কর হোক নাই কেন, আপনি বলুন। আর এমন অদ্ভুত বিষয় জানতে আমার খুব ভালোই লাগে। তাহলে শুনুন, এখন থেকে 6 বছর আগে কোনো এক অমাবস্যার রাতে আমি শহর থেকে গ্রামে ফিরছিলাম। কাজ শেষ করে রওনা দিতে দিতে আবার একটু রাত হয়ে গিয়েছিল। বৃষ্টির কারণে রাস্তায় খুব একটা যানজট ছিল না। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও গ্রামে ফেরার জন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না। অমাবস্যার রাত, 2 হাত সামনে কি আছে তাও ভালো করে বোঝা যায় না। আমি কিছুটা ভয় পাচ্ছিলাম, বুকের ভেতরটা ধুকধুক করছিল। হঠাৎই আমার পাশে শীতল নিঃশ্বাস অনুভব করলাম।
আমি চমকে তাকিয়ে দেখলাম আমার পাশে এক সুন্দরী মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মেয়েটা আমার পাশে ঠিক কখন যে দাঁড়িয়েছে আমি বুঝতেই পারিনি। আমি মুগ্ধ হয়ে তার সৌন্দর্য দেখছিলাম। টানা টানা চোখ, দুধে আলতা গায়ের রং, এ যেন স্বর্গের অপ্সরা কেউ হার মানায়। আমি জীবনে এত সুন্দরী মেয়ে কখনো দেখিনি। বুকের বাঁ পাশে ভালো লাগা কাজ করছিল। তার সৌন্দর্যে হারিয়ে যেতে খুব ইচ্ছে করছিল। এই প্রথম কোনো মেয়েকে দেখে আমার এত ভালো লাগলো। ভেবেছিলাম জীবনে কোনোদিন বিয়েই করব না সালা। তাই তো এত বয়স হওয়া সত্ত্বেও আমি অবিবাহিত। কিন্তু মেয়েটিকে দেখার পরে আমার মনের মধ্যে কি যেন একটা অনুভব হলো। মনে হচ্ছে যেন আমার শত জনমের চিরচেনা কেউ আপন। মেয়েটি কোনো কথা বলছে না, অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছুটা অবাক হলাম। এত রাতে একটা মেয়ে মানুষ যাচ্ছে কোথায়? কৌতূহলী হয়ে আমি জিজ্ঞাসা করলাম, আপনি যাচ্ছেন কোথায়? জি, উত্তরপাড়া আমার মামার বাড়ি। ও, আমিও সেদিকেই যাব। ভালোই হয়, একসাথে যাওয়া যাবে। কিন্তু এত রাতে আপনি একা যাচ্ছেন যে? না, আমার সাথে আমার বাবাও যাচ্ছেন। ও ও ও কোথাও ওনাকে দেখতে পাচ্ছি না। উনি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। মেয়েটির কথায় আমি খুব অবাক হলাম। বাবার মৃত্যুর খবর অত শান্ত কণ্ঠে সাবলীল ভাবে বলছে। ভালো করে তাকিয়ে দেখলাম মেয়েটার চোখে মুখে কোনো কষ্টের ছাপ পর্যন্ত নেই। না, মেয়েটা একেবারেই কান্না করছে না, খুব শান্ত আর স্বাভাবিক আছে। এমন সময় আমার সামনে একটা সিএনজি চলে আসলো। আমি মেয়েটিকে নিয়ে সিএনজিতে উঠে বসলাম। মেয়েটির নামটাও জানা হলো না। আমি বাঁকা চোখে বারবার মেয়েটির দিকে তাকাচ্ছিলাম। কখন যেন আমার চোখ লেগে গেল। আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে আমি আমার চোখের সামনে খুব আলো অনুভব করলাম। আমি দু চোখ তাকিয়ে দেখি দিনের বেলাতে আমি সিএনজিতে বসে আছি। হঠাৎ করে আমি দেখলাম রাস্তার আরেক পাশে সিএনজিতে একটি মেয়ে, সাথে বাচ্চা ছেলে আর একজন বৃদ্ধ লোক বসে আছে। মেয়েটির চেহারাটি ঠিক বোঝা যাচ্ছে না। এমন সময় চোখের পলক পড়তে না পড়তে একটি ট্রাক এসে সিএনজিটিকে অ্যাক্সিডেন্ট করে দিল। ঠিক তখনই আমার মনে হলো এই সেই ঘটনাটি এর আগেও আমার সাথে ঘটেছে। আশেপাশের কোনো মানুষই তাদের সাহায্য করার জন্য এগিয়ে আসছে না। আমি কোনো কিছু না ভেবে দৌড়ে তাদের কাছে যাই। সিএনজিতে একটা বৃদ্ধ লোক, তার পাশে একটা মেয়ে, আর মেয়েটির কোলে একটা ছোট বাচ্চা। প্রত্যেকেই মারাত্মকভাবে আহত হয়েছে। শরীর কেটে ক্ষতবিক্ষত হয়ে গেছে। প্রচুর রক্ত ঝরছে। রক্তে তাদের চেহারা বোঝবার কোনো উপায় নেই। আমি ওদের নিয়ে তাড়াহুড়ো করে হসপিটালের দিকে রওনা দিলাম। ভ্যানে করে যাওয়ার পথে হঠাৎ মেয়েটি আমার হাত চেপে ধরল। আমি ভয়ে আঁতকে উঠলাম। ভয়ে আমার হাত পা শক্ত হয়ে আসছিল। এরপরে মেয়েটি নরম স্বরে আমাকে বলল, চিনতে পেরেছেন আমাকে? আমি সেই মেয়ে। এই অ্যাক্সিডেন্ট আরও 4 দিন আগে ঘটেছিল, আর আপনি আমাদের হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। মনে পড়েছে কিছু? তখন সবকিছু আমার স্পষ্ট মনে পড়ে গেল। আজ থেকে ঠিক 4 দিন আগে এই ঘটনা ঘটেছিল। অ্যাক্সিডেন্টের পরে তাদের হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বৃদ্ধ লোকটিকে ও মেয়েটিকে মৃত বলে ঘোষণা করে, আর আমি বাড়ি ফিরে আসি। হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু সেই একই ঘটনা আবার কিভাবে ঘটছে? এইসব কি হচ্ছে আমার সাথে? ভয় পাবেন না, আমি শুধু কিছু বলতে এসেছি। আমি আর আমার বাবা সেদিন ছোট বাচ্চাটিকে নিয়ে বাড়ি ফেরার পথে আমাদের অ্যাক্সিডেন্ট হয়। হাসপাতালে তো শুনেছেন আমরা মারা গিয়েছি, কিন্তু আমার ছোট বাচ্চাটি তখনও জীবিত ছিল। মৃত্যুর সাথে যুদ্ধ করে ছেলেটি প্রাণ ফিরে পেয়েছে। উপরওয়ালা তাকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু আমার এতিম সন্তানটি হাসপাতালে শুয়ে মা মা বলে কাঁদছে। তাকে দেখার মতো যে কেউ নেই।
আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমার বাচ্চাটি আপনি একটু দেখুন, খোদা আপনার ভালো করবে। মেয়েটির কান্না জড়িত চেহারা মুহূর্তেই আমার মন জয় করে নিল। আমি তাকে না করতে পারলাম না। এক অসহায় মায়ের শেষ ইচ্ছে আমি কিভাবে ফেলে দিতাম। তাই তার হাতে ধরে কথা দিলাম সারা জীবন তার সন্তানকে নিজের সন্তানের মতো লালন পালন করব। এরপরে মুহূর্তের মধ্যে আমার চারিদিক অন্ধকার হয়ে গেল। হঠাৎ আমি চমকে ঘুম থেকে উঠে যাই। ঘুম থেকে উঠে দেখলাম আমি সিএনজির ভিতরে একাই বসে আছি। আমার পাশে সেই সুন্দরী মেয়েটি নেই। তখন আমার মনে পড়ে গেল 4 দিন আগে আমি অ্যাক্সিডেন্টে রোগীদের হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আমার সাথে কি হচ্ছে তা আমার বুঝতে আর বাকি রইল না। আমি সিএনজি ড্রাইভারকে বললাম, দাদা আপনি সিএনজি ঘুরান আর তাড়াতাড়ি পলাশপুরের সরকারি হাসপাতালে চলুন। আমি সিএনজি নিয়ে তাড়াতাড়ি পলাশপুরের সরকারি হাসপাতালে যাই এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলি। স্যার, 4 দিন আগে এখানে একটি অ্যাক্সিডেন্টের রোগী এসেছিল। হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা হয় একজন বৃদ্ধ লোকের, আর একজন মহিলাও মারা গিয়েছে। 4 বছরের ছোট একটা বাচ্চাও জীবিত আছে, কিন্তু এই 4 দিনে সেই বাচ্চাটার খোঁজ কেউ নিতে আসেনি। আপনি কি বাচ্চাটার বাবা? হ্যাঁ, আমি এই বাচ্চাটার বাবা। আমি ওকে নিয়ে যেতে এসেছি। তারপর আমি খোকাকে হাসপাতাল থেকে নিয়ে আসি। পিতার স্নেহ, মায়া, মমতা সব দিয়ে লালন পালন করি। এখন খোকার বয়স 8। এখনো গভীর রাতে ওর মা এসে দূর থেকে ওকে দেখে আবার চলে যায়। ছেলেটির সাথে আমিও আমার জীবনে বাঁচার একটি অবলম্বন পেয়েছি। পুরো ঘটনা শুনে মতিন সাহেব খুব অবাক হয়ে যায়। এ যেন তার জীবনে শোনা সব থেকে সেরা ঘটনা। তিনি খোকার নিষ্পাপ চেহারার দিকে খানিকটা সময় তাকিয়ে থাকেন। তারপর সন্দেশ নিয়ে তিনি বাড়ি ফিরে যান।